তখন আমার কইছিল যে আমরা এই জায়গায় ভিডিও বানাই, আমাকে এত ফলোয়ার আর তোর একটা আইডিও নাই, তুই কি বলবি? কারোর দোষ মানুষের সামনে নিয়ে আসবো না, মনে করেন এই জায়গায় দোষী আমি। ইসকাবো ভট ভূতের দিব হেডশট। আরে এই কমেন্ট তাইলে তোর থেকে আইছে ভাই। আল্লাহ ইয়ো ladies and gentlemen, boys and girls and free fire players, what is up and welcome back to another brand new podcast video of It's Kabbo. আর গাইজ আজকে আমাদের সাথে পডকাস্ট একটা স্পেশাল গেস্ট আছে। তোমরা জানো এর আগে আমরা মিস্টার ট্রিবুলারের পডকাস্ট করেছি, তারপরে গেমিং উইথ তালহার পডকাস্ট করেছি, এন্ড দেন আজকে আমাদের সাথে আছে ওমর অন ফায়ার। আর আজকের পডকাস্টে ওমরের জীবনের A to Z বৃত্তান্ত সবকিছু নিয়ে ইনশাল্লাহ আমরা কথা বলবো, এবং তোমাদের সামনে হয়তো অনেক অজানা গল্প, হয়তো অনেক অজানা তথ্য, হয়তো অনেক ইন্সপিরেশন তোমরা এইখান থেকে খুঁজে পাবা। সো গাইজ আজকের ভিডিওটা অনেক স্পেশাল এবং আমি চাই তোমরা আজকের ভিডিওটারে অনেক মনোযোগ দিয়ে দেখো। সো যদি কোনো কাজ করতে থাকো, কাজ মাজ বাদ দিয়ে হেডফোন লাগায়া জাস্ট ধৈর্য ধরে বসে যাও, বিকজ আজকে আমাদের সাথে চলে এসছে ওমর। আর ওমর, কি অবস্থা, কেমন আছিস ভাই তুই? এই আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ তাআলার রহমত আর মানুষের ভালোবাসা দোয়া সবকিছুতে ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ। তো তোর সাথে আমার অনেক দিন কথা হয় নাই, মেবি আন্দোলনের পরে এই একটা ভিডিও ছিল, তারপরে আর তোর সাথে আমার কথা হয় না। এতদিন কোথায় হারাইছিলি ভাই, তুই কই ছিলি? তোর এই আন্দোলনের পর থেকে, আন্দোলনের মাঝখানে তো আমাদের অনলাইন ক্রিয়েটরদের অনেক ঝামেলা, তার পরবর্তীতে মানে আন্দোলনের ওই সময়টা থেকে মাঝখানে যে লসটা হয়েছিল, ওই লসটা এখন পর্যন্ত রিকভারি করে উঠতে পারিনি, যার জন্য কাজকর্ম বাইরে গেছে, কাজকর্ম করতে করতে আর কি একটু ব্যস্ত হয়েছিলাম। আমরা আজকে তোর জীবন বৃত্তান্ত নিয়ে বসবো। আমরা কোন জায়গা থেকে শুরু করব বল? একদম ছোটবেলা থেকে শুরু করি আজকে, স্টার্টিংটা একদম ছোটবেলা, মানে একদম ছোটবেলা। শুরু করতে পারেন। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে তোর একদম ছোটবেলার গল্প বল, যে তোর ভিডিও বানানো জীবনে প্রথম মানে আইডিয়া আসছিল কবে, বা কি থেকে, বা কিভাবে ভিডিও বানানোতে ঢুকছিস? এই তো ভাই ছোটবেলাটা পাস্ট করতে হবে। ছোটবেলায় আসলে ওরকম কোনো ইচ্ছাই ছিল না। ছোটবেলা থেকে মানে এই যে প্রত্যেকটা পোলাপানের যেমন হয়, যে যখন দেখি একজন ক্রিকেট ভালো খেলতেছে ক্রিকেটার, যখন দেখি একজন ব্যাডমিন্টন ভালো খেলতেছে ব্যাডমিন্টন, মানে শীতকাল হইলে ব্যাডমিন্টন প্লেয়ার হয়ে যেতাম, ফুটবলের সময় এলে ফুটবল প্লেয়ার হয়ে যেতাম, ক্রিকেটের সময় এলে ক্রিকেট প্লেয়ার হয়ে যেতাম। কাউরে যদি দেখতাম যে কেউ ল্যাপটপ এই কম্পিউটার নিয়ে বসে, তাহলে মনে করেন ওরকম হয়ে যেতাম। আসলে ছোটবেলায় এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। এই কাহিনীটা শুরু হয় আপনার যখন আমি ক্লাস 8-এ পড়ি। ওই টাইমটা থেকে মানে চিন্তা ভাবনা আহে যে আমি একজন রোস্টার হবো। ঠিক আছে, রোস্টার ক্লাস 8-এ? হ্যাঁ হ্যাঁ। তখন কত সাল এটা, আনুমানিক কত সাল এটা? কত সাল মনে নাই, আমি ক্লাস 7-8-এ পড়তাম। আচ্ছা এসএসসি কততে সেটা বল, আমি সাল বের করে নিতেছি। ভাই আমি সব ভুলে গেছি ভাই। আচ্ছা পড়ালেখা গুলাই খেয়াল রেখি ভাই। আল্লাহ, আচ্ছা ঠিক আছে। তো ক্লাস 8-এ রোস্টার হইতে মন চাইছিল কারে দেখা, মানে কেডা ইন্সপিরেশন কেডা ছিল? ইন্সপিরেশন অনেক অনেক ইউটিউবারের ভিডিও দেখতাম, মনে করেন এখন আর তো নাম মনে নাই, মানে রোস্টিং কন্টেন্ট দেখতে ভালো লাগতো। বাট মোটামুটি অনেক, আমি মোটামুটি রোস্টিং কন্টেন্ট ইংলিশে হোক, বাংলায় হোক, হিন্দিতে হোক, মানে আমি মজা লাগতো রোস্টিং দেখতে। এই সবার মধ্যে বেস্ট মানে সবচেয়ে বেশি পছন্দের ছিল কে? আমি ওই বান্দাটার নাম, আমার মানে সময়ের সাথে সাথে ক্যারিমিনাটি ফেভারিট হয়ে ওঠে। ক্যারিমিনাটি ফেভারিট ছিল। তো আমরা কি বলতে পারি যে ক্যারিমিনাটি রে অনুসরণ করে রোস্টার হইতে চাওয়ার মন চাইছিল? না না না, তা কোয়া যাবো না। রোস্টিং কন্টেন্ট আমার মজা লাগতো, এর লিগে রোস্টার হইতে গেছিলাম, কোনো অনুসরণ করে না। আচ্ছা কন্টেন্টের বিষয়। সো রোস্টার হওয়ার সেই জার্নিটা কি হইলো? আরে মন চাইলো, ঠিক আছে। রোস্টিং কি কোনো ভিডিও বানাইছিলি জীবনে? না, রোস্টিং জীবনে কোনো ভিডিও বানানো হয়নি। আমার রোস্টিং কিসের জন্য ভালো লাগতো, মানে রোস্টিং এমন একটা কন্টেন্ট, যে কন্টেন্ট দিয়ে আমরা চাইলে সমাজের হওয়া যত মানে অপকর্ম এগুলার বিরুদ্ধে দাঁড়াইতে পারি। সেটা ফান কইরেই হোক, কন্টেন্টের মাধ্যমে হোক, একটু মজা কইরা হোক, একটু ওই কি কয় ওটারে, একটু ব্যঙ্গ করে হোক, যেভাবে হোক, মানে আমরা হদের একটা মজাও দিতে পারতেছি পাবলিক রে, দেন কিছু মানুষের শুধরাইতে পারতেছি, মানে সব মিলাইয়া জোস লাগতো বিষয়টা। এর লিগে মানে আমি চিন্তা করছিলাম যে যদি আমার কন্টেন্ট দ্বারা কোনো মানুষ শুধরায়, লাইক আস্তে আস্তে তো আমাদের অনলাইন প্ল্যাটফর্মটা এমন হয়ে গেছে, মানে অনলাইনে এখন যা মনে চায় তা। তো আমাদের বাংলাদেশে যদি ভালো কোনো রোস্টার থাকতো, বা বাংলাদেশের রোস্টাররা যদি রোস্টিং এ অনেক বেটার ফোকাস, আসলে রোস্টিং এ মানুষ বেটার ফোকাস দেয়, বাট রোস্টাররা আসলে বাংলাদেশে ওরকম
সাপোর্ট পায় না। কারণ কি, রোস্টিং গানে মানুষ একটু অন্য চোখে দেখে। মানুষ ভাবে যে রোস্টিং মানে সমালোচনা, বিষয়টা এমন না। রোস্টিং মানে কিছু ভুল ত্রুটির মাধ্যমে এমন কিছু তুইলা ধরা যেইটা দেখা তুমি নিজেরা সংশোধন করতে পারবা। বাট বাংলাদেশের মানুষ নিজেরা সংশোধন করতে রাজি না। বাংলাদেশের মানুষ হইলো ওই আমারে নিয়ে কি লেগে গেছে, ওরা মামলা দাও, ওর ভিডিওতে স্ট্রাইক দাও, এটা করো, এটা দাও, দ্যাটস ইট। আবার রোস্টিং এর একটা ব্যাড সাইডও আছে। যদি আপনি আবার ফ্যামিলি নিয়ে বুলিং করেন, লাইক আপনি একজন মানুষের পার্সোনাল ইস্যুতে যদি চলে যান, না পার্সোনাল লাইফে সে কি করতেছে, যেটা সে ক্যামেরায় ধরতে দেখাইতে নয়, ওইটা নিয়ে আপনি আবার নানান কথা বললেন, এটা আবার অন্যদিকে চলে যায়। একটা প্রকৃত রোস্টার কখনো এটা করবো না। একটা প্রকৃত রোস্টার সবসময় অনলাইনে তাদের করা ভুলগুলা ধরাইয়া হয়তো যে কোনো লাইক একটা প্যারোডি ভিডিও বা যে কোনো একটা ভিডিওর মাধ্যমে বুঝাইবো। যার জন্য ভাই আমার রোস্টার হওয়ার মানে অনেক ইচ্ছা ছিল। আচ্ছা, ওই ইচ্ছাটা পরে তাহলে সামহাও আর পূরণ হয় নাই, বাট না, ওটা ইচ্ছা ছিল। পূরণ হয়ে হয় নাই। এবার আমরা আরেকটু ডিপে যাই, আর একটু গভীরে যাই। সেটা হচ্ছে ওমর অন ফায়ারের ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে মোটামুটি সবাই আছে। মোটামুটি সবাই বলতে মানে যেমন আমার আব্বা আম্মা, ছোট বোন, আমি, তোর ভাবি। আমার আব্বু আম্মু, ছোট বোন, আমি, নানি, নানির মা, বড় মা, সবাই আছে। ওকে, সো ফ্যামিলি থেকে এই যে ভিডিও বানানোর চিন্তা করলি, এই জিনিসটা জানছে কবে? এটা জানছে ভাই আমার মেইন চ্যানেলের সাবস্ক্রাইবার। আপনার অনেকে হয়তো জানে যে আমি আগে একটা টিমে ছিলাম, যে টিমটার নাম ব্যাড ব্রাদার্স। ওটা আমার নিজের টিমই ছিল। দেন আমি যখন ওটা কোয়াইট করি, তখন ওইটার সাবস্ক্রাইবার 1.94 মিলিয়ন। ওই টাইমে আমার ফ্যামিলি জানছে যে আমি ইউটিউবিং করি। আচ্ছা, এখন ব্যাড ব্রাদার্স নাম শুনে এটার একটু গভীরে যাই। ব্যাড ব্রাদার্স ভেঙে যাওয়ার ঘটনা আমরা সবাই দেখেছি, বাট ব্যাড ব্রাদার্স তৈরি হওয়ার ঘটনাটা আমি পার্সোনালি কখনো জানি নাই। মানে ব্যাড ব্রাদার্স অ্যাকচুয়ালি কিভাবে ফর্ম হয়েছিল, আইডিয়া কার ছিল, ইকুইপমেন্ট কার ছিল, স্ক্রিপ্টিং কে করতো, এই টিমটা একসাথে হইলো কেমনে, এই গল্পটা যদি একটু শোনাস খুব ভালো হয়। মূলত আমার যত কন্টেন্ট আমি ব্যাড ব্রাদার্সে বানাইছি আর ওমর অন ফায়ারে বানাইতেছি, প্রত্যেকটা কন্টেন্টের স্ক্রিপ্টিং বলতে আমি করি। মূলত আমার কোনো স্ক্রিপ্ট লাগে না, আমি জাস্ট মানে এই টাইপের জিনিসগুলো ব্রেনের ভিতরে স্ক্রিপ্ট রেডি করা, মানে সেম। আমি অলওয়েজ একটা স্টেপ গুছিয়ে রেখে দেন আমি আমার মতো ডায়লগ, মানে সব আমার ডায়লগ, কথাবার্তা, চরিত্র, কে কোন চরিত্রতে অ্যাক্টিং করব, এগুলো আমার। দ্বিতীয়ত আমার মেইন চ্যানেল মানে আমার বড় চ্যানেলে যে ভিডিও গুলা এই পর্যন্ত যারা দেখছে ব্যাড ব্রাদার্স, ওমর অন ফায়ার, সবগুলো আমার নিজের এডিট করা। মানে আমি A to Z আমি এডিট করি। আমি কাউরে দিয়ে এডিট করাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। দেন ক্যামেরার অ্যাঙ্গেল থেকে এভরিথিং, ঠিক আছে, মানে এই দিক দিয়ে এভরিথিং, শুধুমাত্র অ্যাক্টিংটা যারা যে রোল দেওয়া হয় তারা করে, এছাড়া এভরিথিং আমি করি। এটা ব্যাড ব্রাদার্সে থাকতেও করছি, আমি ওমর অন ফায়ারে থাকতেও করতেছি। টিমের সবাইকে নিয়ে একটা টিম বানানোর ঘটনাটা কিভাবে হলো, কিভাবে ঘটনাটা জানতে চাই। ভাই টিমের শুরুতে আমি ছিলাম, আমার ফ্রেন্ড ছিল। আমাদের এই যাত্রাটা শুরু হয় আমাদের একটা ফ্রেন্ডের একটা কটু কথা থেকে, যে মানে চাইলেই সবাই সবকিছু পারে না। এই জিনিসটা আমার আর আমার একটা ফ্রেন্ডের মাথায় লাগা যায়, না, মানে আমরা ইগোতে লেগে পুরো যায়। ঘটনাটা জানতে চাইছি। কটু কথাটা কেন বলেছিল, কোন টপিকের উপর? কটু কথাটা বলছিল কেন, মানে একদিন একটা লাইকি টাইপের, আগে লাইকি অ্যাপটা খুব জনপ্রিয় ছিল, অনেক আগের কথা এটা। তো ওই অ্যাপটা যখন জনপ্রিয় হয়, শুরুতে আমাদের এরিয়ার ফ্রেন্ড সার্কেল মিলা ওই অ্যাপে ভিডিও বানায়। তো একদিন আমার বলে যে চলো আমরা ভিডিও বানাবো। আমি কিছু না, আমি যাবো না। কইছে না, দাঁড়ায় থেকে দেখিস, সমস্যা নেই। কারণ ভাই আমি ছোটকাল থেকে এই ছবি দেখতে অনেক পছন্দ করতাম। মুভির প্রতি আমার খুব মানে দেখার ক্ষেত্রে অনেক ইন্টারেস্ট ছিল। তো মুভি দেখলে ভাই অনেক কিছু শেখা যায়, যে ক্যামেরা অ্যাঙ্গেল, স্টোরি প্লে, ডায়লগ, এগুলো ইজিলি শেখা যায়। তো ওরা ভিডিও বানাইতেছে, আমার সামনে মনে হয়েছে যে একটা সিন ওরা এইভাবে না করলেও পারতো। আমি বলছি যে এইভাবে না, জিনিসটা যদি এইভাবে করো একটু ভালো হয়। তখন আমার কইছিল যে আমরা এই জায়গায় ভিডিও বানাই, আমাকে এত ফলোয়ার, আর তোর একটা আইডিয়াও নাই, তুই কি বলবি? এই কথাটা কইছিল। এই কথাটা আমার ইগোতে লাগে, প্লাস আমার একটা ফ্রেন্ডের ইগোতে লাগে। ফ্রেন্ডের নাম যে কি? ওরা আজকে বলছি তো কোনো কিছু স্কিপ করা যাবে না। সো ফ্রেন্ডের নাম কি ছিল? নামগুলো আমি স্কিপ করতেছি, কারণ ভাই নামগুলা স্কিপ করতে হবে। আমি চাইলে ওইটা কইতে পারবো না, কারণ আমি চাই না এই বিষয়ে কেউ হেট পাক বা যাই পাক, এই জন্য নামগুলো skip দরকার করে নাই। দিছি। তোর ফ্রেন্ডের নামটা বল, যে তোর সাথে ইগোতে লাগছিল যার। এটাও ভাই আমি স্কিপ করতেছি, কারণ কি এই জিনিসগুলো একটু স্কিপেবল থাকাই ভালো। আচ্ছা, so তোর আর তোর একটা ফ্রেন্ড। মনে করেন আমি ব্যতীত ভাই, আমার চরিত্রে আমি ব্যতীত আমি আর কারো নাম নিতেছি না। আচ্ছা ঠিক আছে, এটা যেই হোক, এক জায়গায় না এক জায়গায় যে কেউ না কেউ হেড পেয়ে যাইবো। আচ্ছা ঠিক আছে। So তোর আর তোর ফ্রেন্ডের ইগোতে লাগে। ওকে, তারপরে? তারপরে ওই আমার ওই ফ্রেন্ড বলে, আমিও বলি, ও সেম ভাবে বলে যে আমরা ভিডিও বানাবো। আচ্ছা বানাবো, কিন্তু আসলে তখন শুরুতে কোনো কিছুই অতটা পসিবল ছিল না। না না, এখন এখানে একটা কথা, যে যখন এই ঘটনা ঘটে তখন হয়তো তোদের কাছে ভালো কোনো ক্যামেরা ছিল না, হয়তো ভালো ফোন ছিল, কিছুই ছিল না।
কিছুই ছিল না। সো তোদের ইগোতে লাগলো, দেন তোরা টিম ফরমেশনটা কিভাবে করলি, মানে চুজ করলি কিভাবে ওদেরকে, আর ইকুইপমেন্ট আসলে ভাই ম্যানেজ করলি কিভাবে? হুট করে কিছু হয় নাই। ইকুইপমেন্টের কাহিনীটা ভাই বিশাল বড়। হ্যাঁ, এইটাই ইকুইপমেন্ট শুনতে কাহিনী চাই, প্রথমে আজকে আমার আমাদের একটা হাতে ভরপুর ফ্রেন্ড, সময় আছে। বলতে গেলে আমার এক বেস্ট ফ্রেন্ড, ওর এক ফ্রেন্ড ছিল, ওর ওই ফ্রেন্ড মানে উনি আমার এক বড় ভাই। আমার বলতে গেলে মানে ওনার মোবাইল দিয়ে আমাদের ভিডিও করা শুরু। তো আচ্ছা, প্রথম ওনার মোবাইল দিয়ে ভিডিও করি, তারপরে আমার ওই ফ্রেন্ড ফোন কিনে, ওই ফোন দিয়ে ভিডিও করা হয়। দেন আস্তে আস্তে না আমরা তুই ফোন তো কিনে গল্প স্কিপ করে চলে গেলি। ওনার মোবাইল দিয়ে ভিডিও করলি, কিন্তু এডিট করলি কোথায়? এডিট ওই ফোন দিয়ে। ভাই আমি আমার জীবনে অন্য কিছু দিয়ে এডিট করিনি, আমি এখন পর্যন্ত ফোন দিয়ে এডিট করি। এই জিনিসগুলা, এই ইনফরমেশন গুলা, এইগুলাই আমরা জানতে চাই, এইগুলাই স্কিপ করা যাবে না। আমি এখন পর্যন্ত ভাই আমার ফোন দিয়ে এডিট করি। আচ্ছা, হ্যাঁ, so ওনার আমি মোটামুটি আগে পিসিতে শিফট হইতে যাই, বাট পারতেছি না। আই থিঙ্ক খুব তাড়াতাড়ি শিফট হবো। so ওনার ফোনে রেকর্ড, ওনার ফোনে এডিট হইলো। ওইটা কি ইউটিউবে তখন ভাই ছাড়া এডিট করতে হয়েছিল সাহায্য করবে নাকি ভাই। ওইটা কি ইউটিউবে ছাড়া হয়েছিল? তখন আমি ভাই ইউটিউবে ভিডিও করতাম না, তখন আমি শর্ট ভিডিও করতাম, যার জন্য ফোনে এডিট করাটা খুব ইজি ছিল। কোথায় ছাড়তিস, কোথায় ভিডিওটা? ছাড়তাম লাইকিতে। আচ্ছা, সো ওরা লাইকের জন্য তোদেরকে কথা শোনাইছিল এবং তোরা ভিডিও বানায় লাইকিতে ছাড়লি। তোরা কি ওদেরকে ক্রস করতে পারছিলি? ভাই ওদের ফলোয়ার ছিল, যে আমার কথাটা বলছিল, আই থিঙ্ক ওর ফলোয়ার ছিল 60,000। আমার লাইকিতে এখন পর্যন্ত একটা আইডি পড়ে আছে যেটা ফলোয়ার 1 মিলিয়ন। এখন ওটা পড়ে আছে ভাই, ওটা আমি জানি না, ওটা পাসওয়ার্ড জানি না ভাই আমি। ওকে, সো এটা গেল। অ্যাকচুয়ালি এই যে ঘটনাগুলো ঘটলো, ভিডিও রেকর্ড হইলো, এরপরে ফার্স্ট ক্যামেরা পারচেজ বা ইকুইপমেন্ট পারচেজ বা ফার্স্ট একটা ভালো ইকুইপমেন্ট দিয়ে রেকর্ড করার ঘটনাটা শুনতে চাই, কিভাবে সম্ভব হয়েছিল? আইফোন 12 প্রো ম্যাক্স, আর যেটা আমরা কি ক্রয় করছিলাম আমাদের ইউটিউব চ্যানেলের টাকা দিয়ে। ইউটিউবে তার মানে আস্তে আস্তে ভিডিও ছাড়া শুরু করলি আমার ওখান একটা থেকে। ইমোশন, ঠিক আছে। ওই ফোনটা এখন পর্যন্ত, ওই ফোনটা কিন্তু ভাঙা চুরে একদম শেষ হয়ে গেছে। তারপর ওই ফোনটা আমার একটা ডয়ারে আমি এখনো রেখে দিছি, ওই ফোনটা বিক্রিও করিনি এই পর্যন্ত। আচ্ছা, আরেকটা স্টোরি আমি বলি। Okay. না আমার আরেকটা জিনিসের ক্রেডিট আমার দিতেই হবে। আমাদের ওই ব্যাড ব্রাদার্স চ্যানেলটা একটা আইফোন 8 এর উপর ডিপেন্ডেন্ট ছিল। যে 8 দিয়ে হয়তো আমরা ওই আইফোন 12 প্রো ম্যাক্সটা কিনি, তো ওই আইফোন 8 এর ক্রেডিটটা আমি সরাইতে পারবো না। কিন্তু মানে যদি বলেন এই 12 এর কথাটা কিসের জন্য বললাম আমি বলি, এই 12 দিয়ে শুধুমাত্র আমি ব্যাড ব্রাদার্স রানিং করছি এমন কিছু না, আমার ওমর অন ফায়ার এই 12 প্রো ম্যাক্স দিয়ে রানিং করা। আচ্ছা, সো এই জন্য আমি 12 এর ক্রেডিটটা সবার আগে রাখলাম। আচ্ছা ঠিক আছে। সো ফার্স্ট ক্যামেরা পারচেস হয়েছিল ইউটিউবের আর্নিং দিয়ে, তাই তো? হ্যাঁ, ইউটিউবের আর্নিং থেকে বা এই কথাটা থেকে মাথায় একটা কোশ্চেন আসলো যে ইউটিউবের ফার্স্ট আর্নিংটা কত ছিল? আর ওই টাইমে সবাই তো ইউটিউব সম্পর্কে এত বুঝতো না, ইউটিউবের টাকা ব্যাংকে পাইতে হইলে আমি শেষ করি। ওই সময় ইউটিউব সম্পর্কে মানুষ এত জানতো না, সো ইউটিউবের টাকা ব্যাংকে পাইতে হইলে যে সেটআপ সিস্টেম, এটা অনেক কঠিন ছিল, অনেক প্যারা নেওয়া লাগতো। সো এই যে ইউটিউবে ভিডিও দেওয়া স্টার্ট করার পরে কবে মনিটাইজেশন আসলো, কবে মনিটাইজেশন সেটআপ করলি, পিন সেটআপ করলি, কিভাবে করলি, এন্ড ফার্স্ট আউটপুট, ফার্স্ট ইনকাম কত ছিল, এইটা একটু আমাকে পুরো ঘটনাটা বল। মনিটাইজেশন সেটআপ করার ক্ষেত্রে আমরা তো কিছু বুঝতাম না, তো আমাদের একটা ফ্রেন্ড ছিল, ও মোটামুটি সব বুঝতো। ওই মনিটাইজেশন সেটআপ করে দেয়। প্রথমবার মনিটাইজেশন আসার পর মনিটাইজেশন চলে যায়, আমরা ওই চ্যানেলটা কোয়াইট করতে হয়। আর ওই টাইমে ইউটিউবে মনিটাইজেশন চলে গেলে ইউটিউবার দ্বিতীয়বার মনিটাইজেশন দিত না, আর দিতে গেলেও মানে ছোট চ্যানেলে দিত না। মনিটাইজেশন আর আমাদের চ্যানেলটা ছিল একেবারে ছোট, 9,700 সাবস্ক্রাইবারের মতো। তো ওই টাইমে ওই মনিটাইজ যাওয়ার পর মনিটাইজেশন আসার নতুন করে আনার জন্য আমরা আবার অ্যাপ্লাই করার পর ইউটিউব ডিরেক্ট না করে দেয় যে না মনিটাইজার দেওয়া যাবে না। মানে মনিটাইজেশনটা গেছিল কেন, চলে গেছিল কেন? ইনভ্যালিড অ্যাক্টিভিটিস। ইনভ্যালিড অ্যাক্টিভিটিস, তো এটা আমাদের একটু ভুল ত্রুটি ছিল, আমরা মানে চ্যানেলটা বারবার অনেক জায়গায় লগইন দিতেছিলাম। আচ্ছা, বুঝতে পারছি। সো আসলে নতুন চ্যানেল তো কিছুই বুঝতাম না। মনিটাইজেশন গেলে ওই চ্যানেল বাদ দিয়ে দিলি, তারপর নতুন চ্যানেল বাদ দিয়ে দিছি। ওই চ্যানেলটা আমরা 2 মাসে সাবস্ক্রাইবার বেড়ে নিয়েছিলাম 9,700। তো ওই সময় আমাদের এরকম একটা মনিটাইজ, মানে আমরা জীবনের প্রথম আর্নিং এর মুখ দেখি। ওই টাইমে আমাদের চ্যানেলটার মনিটাইজ যাওয়া মানে আমার কাছে অনেক বড় একটা ব্যাপার ছিল। আমার যত বন্ধু বান্ধব মানে যারা যারা আমরা ওই চ্যানেলের সাথে জড়িত ছিলাম, ওদের সবার চোখে পানি ছিল।
আমি আমার মানে হাত বাইন্ধা দাঁড়াইছিলাম। আমি খালি একটা কথা কইছিলাম যে আজকে 9,000 সাবস্ক্রাইবারের একটা চ্যালেঞ্জ গেছে, ইনশাল্লাহ কোন একদিন 90,000 সাবস্ক্রাইবার বানাবো, এই কথা কই ওইখান থেকে চলে গেছিলাম। দেন আমি আবার চ্যালেঞ্জ খুলি, আমি না হাইরা আবার কাজ শুরু করি। আমি যে জায়গায় 2 মাসে সাবস্ক্রাইবার বানাইছিলাম 9,700, ওই জায়গায় আমি 1 মাসে সাবস্ক্রাইবার বানাই 1 লাখ। আলহামদুলিল্লাহ। তারপরে মনিটাইজেশন অন তারপরে করছিস? তারপরে আমি ওই 1 লাখ সাবস্ক্রাইবার হওয়ার পরে আমি ভয়ে মনিটাইজেশন অন করিনি, পরে 1 লাখের পরেই আমি মনিটাইজেশন অন করি। আহ, আচ্ছা, এখন ফার্স্ট আর্নিং কত ছিল? প্রথম আর্নিং ছিল আই থিঙ্ক 14,000 টাকা। হিসাবটা আমার মনে নেই। আচ্ছা, এই আর্নিং এর এইখানে এসে আমি একটা কোশ্চেন করব, যেটা আমাদের সাবস্ক্রাইবারদের জন্য অনেকের জন্য অনেক হেল্পফুল হইতে পারে। সেটা হচ্ছে যে সবাই জিজ্ঞাসা করে ভাই আপনার মাসিক ইনকাম কত, এটা আমি জিজ্ঞাসা করব না, বাট অ্যামাউন্টের একটা ধারণা দেওয়ার জন্য একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। সেটা হচ্ছে যে তোর পুরো জীবনে ইউটিউব থেকে সর্বোচ্চ কোনো এক মাসে সর্বোচ্চ অ্যামাউন্ট আসছে, অবশ্যই ওই সর্বোচ্চ অ্যামাউন্টটা কত ছিল? সর্বোচ্চ অ্যামাউন্ট 2,45,000। এটা জাস্ট কি এটা হচ্ছে তোর মনিটাইজেশন থেকে অ্যাড রেভিনিউ? মনিটাইজেশন না না, মানে মনিটাইজেশন, স্পন্সরশিপ সবকিছু মিলায়ে কোনো এক মাসের আর্নিং তো জীবনে সর্বোচ্চ মাসের আর্নিং ওইটা কত ছিল সব মিলায়া? সর্বোচ্চ ভাই ওইভাবে আমার স্মরণে নাই, কিন্তু আমার মনে আছে ওই 1 মাসে, মানে এটা হলো ভাই কোন মাসে যদি চ্যানেলের মনিটাইজেশন আর্নিং ভালো থাকে তাহলে ওই মাসে স্পন্সর থাকে না, স্পন্সর ভালো থাকলে ওই মাসে চ্যানেলের মনিটাইজেশন থাকে না। তো এইভাবে যদি আমি হিসাব করি তাহলে ধরতে পারেন হলো 3 লাখ। 3 লাখ টাকা। আচ্ছা, আমরা এই জায়গায় দুইটা সেক্টর পাইলাম, একটা হচ্ছে মনিটাইজেশন, একটা স্পন্সরশিপ। মনিটাইজেশনের সর্বোচ্চ আর্নিং তো শুনলাম 2 লাখ টাকা, স্পন্সরশিপের সর্বোচ্চ আর্নিং ছিল কত কোন এক মাসে? স্পন্সর ভাই ওরকমই 2-3 লাখ। 2-2.5 লাখ। 2-2.5 লাখ। আচ্ছা, ঠিক আছে। এখন এই জায়গায় আমরা যতক্ষণ আসছি, ব্যাড ব্রাদার্স একসাথে, ওমরান ফায়ার একসাথে, সবকিছু ঠিকঠাক চলতেছে, ভাঙনটার কারণ কি ছিল? ভাঙনের কারণ তো ভাই বহু, এখন মনে বলা করেন লাগবে আজকে আমাদের হাতে ভরপুর সময়। কারণ মনে করেন ভুল কিছু আমার ছিল, আমার বেশি ছিল, ওদের কম ছিল। এখন মনে করেন আচ্ছা, ভুল ত্রুটি আসলে তোর ভুলগুলো কি ছিল বল একটু শুনি, একটু আমরা গল্প আমার শুনি। ভুল ভাই মোটামুটি সবই ছিল, যে আমি আসলে একটা টিম ম্যানেজমেন্টের জন্য আমি একজন পারফেক্ট মানুষ না। দ্বিতীয়ত মনে করেন আমি একজন ভালো মানুষ না। আর তৃতীয়ত আমি একজন ভালো টিম লিডার না, বা আমি একজন ভালো মানে কি কয়, মানে আমি আমার দোষটা আগে রাখতেছি। হ্যাঁ, ঠিক আছে, বাট আমরা স্পেসিফিক ঘটনাগুলো জানতে চাচ্ছি। স্পেসিফিক ঘটনা কইলে ভাই আমি পারবো না। মনে করেন ওই যে কয় না যে নিজের বন্ধুর দোষ কখনো কারো বলা যাবে না, যার জন্য আমি স্পেসিফিক ঘটনা বলবো না। আমি আপাতত আমার দোষটা হইতেছি যে আমি যদি একটা ভালো টিম লিডার হইতাম তাইলে অবশ্যই ভাঙন ঘটতো না। আমি যদি একজন ভালো কি কইতো মানুষ হইতাম তাইলে হয়তো ভাঙনটা ঘটতো না। তো আপাততর ক্ষেত্রে দোষটা আমার। আমি কারোর দোষ মানুষের সামনে নিয়ে আসবো না। মনে করেন এই জায়গায় দোষী আমি, আচ্ছা, নিজের দোষটাই বলতে যেতেছি না। ঠিক আছে, সো ওমরান ফায়ার এখানে দোষী, আমরা মেনে নিলাম। আমরা এই যে ঘটনাগুলো দেখলাম, যে ব্যাড ব্রাদার্স লাইকি ভিডিও বা এই সেই হ্যান ত্যান সবকিছু, এই সবকিছুর ভিতরে ফ্যামিলি ইনক্লুড কিন্তু ছিল না। সো ওমরান ফায়ার কি ফ্যামিলির সাথে থাকিস না ফ্যামিলি ছাড়া থাকিস? ফ্যামিলির সাথে থাকি। ফ্যামিলির সাথে থাকিস। এন্ড এই এত কিছুর মধ্যে কবে ফ্যামিলির হাতে প্রথম ইনকাম তুলে দিছিলি? যখন আমার টিম ভাঙছে তখনই। যেদিন টিম ভাঙছে ওই দিন। এন্ড ওইটার অ্যামাউন্ট কত ছিল আমরা কি জিজ্ঞাসা করতে পারি? ওটা অ্যামাউন্ট ছিল 1 লক্ষ টাকার বেশি। ওইটা পাওয়ার পরে মানে ওটা কার হাতে দিছিল? আন্টির হাতে না আঙ্কেলের হাতে? আম্মুর হাতে ছিল। আন্টির বক্তব্য কি ছিল? কোনো বক্তব্য ছিল না আর কি। আমি খালি কইছিলাম যে এই টাকাটা আমার দিও না, কারণ আমি চাই না এই টাকাটা নষ্ট করতে। টাকাটা কি এখনো আছে? হ্যাঁ, ওটা এখনো আছে। আচ্ছা, আর্নিং গেল, মোটামুটি কিছু ঘটনা গেল, হিস্ট্রি গেল, ভিডিও স্টার্টিং গেল, এন্ডিং গেল। এর মাঝখানে একটা কোশ্চেন হচ্ছে, ব্যক্তি ওমরান ফায়ার নিয়ে আমরা মূলত আজকে কথা বলতে এসেছিলাম, যদিও মাঝখানে টিম চলে আসছে। সো ব্যক্তি ওমরান ফায়ারের ছেলেবেলাটা কেমন কেটেছে? আমার ছেলেবেলা বরাবরই ভালোই ছিল বলতে গেলে। আমরা মোটামুটি আমাদের জেনারেশন যারা আছি তাদের ছেলেবেলাটা তেমন খারাপ যাওয়ার কথা না। ওই হিসেবে আমার ছেলেবেলাটাও একেবারে ছেলেবেলাটা ভালো গেছে। দেন যখন ছেলেবেলার থেকে একটু বড় হইতে শুরু করি, আস্তে আস্তে আসলে খুব ছোট কালেই মোটামুটি একটা বোঝ ভিতরে ঢুকে, বাট আসলে ফ্যামিলির ওইভাবে কোনো মতেই সাপোর্ট করতে পারি নাই। বরাবরই ফ্যামিলির বোঝা ছিলাম। তো হিসাবে ছেলেবেলাটা এইভাবেই কাটে যায়।
আমরা কি স্কুলে উমরন ফায়ারের কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ আছে জিজ্ঞাসা করতে পারি? স্কুলের এই হিসাবে আমি খুব ভদ্র ছিলাম, আমি আসলে কোনো গ্যাঞ্জাম মারামারি ফ্যাসাদে আমি জীবনে জড়াইনি। কখনো প্রেম? সত্য ওইটা বলতে আমি- হবে, সত্য বলতে হবে। এটা আমি আমি কাউরে স্কিপ করতে দিই না, এটা কাউরে স্কিপ করতে দিই না। ক্লাস 6-এ, আমরা বুঝি নাই কথাটা, আর ভালো করে বল। ক্লাস 6-এ। এটা রিলেশন হয়েছিল? হ্যাঁ, আর তুই তুই পছন্দ করছিলি, মানে তুই প্রপোজ করছিলি নাকি তোকে প্রপোজ করছিল? বোথ। দুইজনে সেম ক্লাস ছিল? না না না, আমি ছিলাম 7-এ, ও ছিল 6-এ। আমরা এই প্রেম কাহিনীটা শুনতে চাই। এটা এটা মনে কোনো serious কাহিনী শুনতে চাই। না ভাই, শুনেন একটা বাংলা না না, কথা। আমি বলি আমার guys, কিসে- আমরা 1 মিনিটের ব্রেক নিব, 1 মিনিটের ব্রেকের পরে এসে এই কাহিনী শুনবো, ঠিক আছে? 1 মিনিটের ব্রেক। তো গাইস, তোমরা যারা আমাকে পিসি গেমস বা অন্যান্য মোবাইল গেমস দেখতে আগ্রহী খেলা অবস্থায়, তারা ইটস কাব্য গ্যাং চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে ফেলো, কারণ এই চ্যানেলটাতে আমরা প্রতি সপ্তাহে এখন একটা করে ডিফারেন্ট গেম আপলোড করতেছি। বাট এইখানে আমরা এখন থেকে আস্তে আস্তে সপ্তাহে 2টা বা 3টা করে ডিফারেন্ট গেম আপলোড করবো, এবং ওই ভিডিওগুলা, ওই এডিটিং গুলা, ওই গেমগুলা ভাই এক কথায় মাথা নষ্ট। সো যারা অন্যান্য গেম খেলা দেখতে আগ্রহী, দ্রুত ইটস কাব্য গ্যাং চ্যানেলে চলে যাও এন্ড ধুমায়া সাবস্ক্রাইব করে ফেলো সবাই। তো আমরা বিরতি থেকে চলে আসছি গাইজ, এন্ড ওমর, তোর প্রেমের গল্পটা পুরোটা A to Z, কিভাবে দেখা, ভাই, কোথা ওটা থেকে শুরু, কে প্রপোজ? কোনো গল্পই না, ওটা মনে করেন শুরু আর শেষ। আমি সলিড করতে মনে করেন 2 সেন্টেন্সে কয়ে দিতে পারবো। যেমন আমার একটা ফ্রেন্ড ছিল, মনে করেন ওই বাচপান কাপিয়ার একটা কথা আছে না, নিব্বা। তো মনে করেন ওই নিব্বা। টাইমে একটা মানে জানানোর সিনি ছিল, এটা আমাকে জানানোর প্লাবান বুঝবো যে মানে শুরু হয়েছিল কি, যে প্রেম করলে মানুষ নিজের স্মার্ট ভাবে। ওকে, তো এই স্মার্টটা ভাবার জন্য আমার সব ফ্রেন্ড নিজের স্মার্ট ভাবা শুরু করছিল। আমি আসলে ওগুলোকে নিব্বা গেছিলাম যে আমি নিজের স্মার্ট ভাবার জন্য মানে ওইভাবে মানে চিন্তা করেছি রে। এটা তো প্রেম যদি ঘটনা এড়াই গেলি, তুই পছন্দ কেমনে করলি এটা তো বলতে হবে। পছন্দ নেই, এইটাই তো আমি কইতেছি, আমরা এরাই যাই না, আমাদের জায়গায় নেই। Okay. মানে ওই জিনিসটারে নিজের মানে ওই স্মার্টটা ভাবার জন্য, হ্যাঁ হুম, মনে করেন। আর তখন তো একটা জেনারেশন ছিল, বুঝেন নাই, ফোন টোন তেমন অ্যাভেলেবেল না থাকলেও ভাই মনে করেন যার কাছে একটা ছোট মোবাইল আছে, হ্যাঁ মনে করেন একটা ওই যে ফেসবুকে একটা আইডি খুইলা মনে করেন অন্য লেভেলের ভাব। তো ওইভাবে মনে করেন আমি ওই গেছিলাম গা, আমার ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ড মানে কেমনে কেমনে যে কই পর্যন্ত কথা গেল যা ভাই জানি না। ওই দুইজনেই মনে করেন স্মার্ট হয়ে গেছিলাম, স্মার্ট হইলাম। মনে করেন পোলাপান তো ভাই, একটা 6-এর পোলাপান কত ছোট হইতে পারে এটা আপনি চিন্তা করেন। হুম, তো এত কিছু বুঝতাম না, খালি বুঝতাম যে না আরে ভাই আমার একটা গার্লফ্রেন্ড আছে, আচ্ছা বুঝছেন। আচ্ছা, এই চিন্তাতে রিলেশনে যাওয়া ভাই 1 মাস 1.5 মাস নয়তো 2 মাস বা 2.5 মাস বা 3 মাস এই সময়টুক, ওকে হয়তো মাঝখানে 2টা মাস। ওকে, এরপরে মনে করেন আমি বুঝতে পারি আসলে এটা কোনো স্মার্টনেস না, নিজের পড়ালেখায় ফোকাস দিতে হইব। আর ওই টাইমে আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, আমি এটাও ক্লিয়ার করি। আমি এখন হয়তো পড়ালেখা এতটা ভালো না, কিন্তু আমি আগে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম। তো ওই টাইমে আমি রিয়েলাইজ করি আসলে আমি যেটা করতেছি এটা ভুল, পড়ালেখায় ফোকাস দিতে হইব। সামনে ওই 7-এ পড়ি আমি, সামনের বছর 8-এ জিএসসি পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে হইব। বাসার মানুষ অনেক কষ্ট করে পড়ায়, যার লেগে ভাই পুরো বিষয়টা নগদিক ওয়েট করে দিই। আচ্ছা। সো একেবারে শুরু হয় নাই, শুরু হওয়ার আগে শেষ হয়েছে। এন্ডিংটা কেমনে করছিল, মানে ওরা কি কইছিল এটা মনে আছে? এন্ডিং কিছু না, এন্ডিং খালি ব্লক। মানে কি, মানে কস নাই যে শেষ আমগো হ্যান ত্যান? কোন কই না খালি ব্লক। হ্যাঁ, তোর লগে যোগাযোগ করে ট্রাই করে নাই পরে? ভাই ট্রাই করতে আমার পাই ওখানে ব্লক তো ব্লকই ভাই। আচ্ছা, এরপরে কি আর জীবনে কোনো প্রেম কাহিনী ঘটেছে? না না না, এরপরে ভাই আর নাই। মাঝখানে অনেক কিছু শোনা যায়, অমুকের সাথে প্রেম, তমুকের সাথে প্রেম, এই সেই। নাই ভাই, তো মনে করেন মাইন্ডসেট খেয়ে দেখে আর নাই, বুঝেন নাই। আচ্ছা, এবার আমরা একটা জিনিস আমি সবাই ক্লিয়ার করতে চাই, এটা মনে করেন শুধু আমার ক্ষেত্রে না, অনলাইনের প্রত্যেকটা ক্রিয়েটরের ক্ষেত্রে, যদি আপনি কারো ব্যাপারে তার নিজের মুখ ঠিকানা শুনেন, তাহলে মানুষের বলা কোনো কথাই বিশ্বাস করা যাবে না। 100%, কারণ 100%। অনলাইন ক্রিয়েটরদের জীবনী এমন, আমাদের নামে একটা কথা কইলেই সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইলে কিছু ভিউ পাওয়া যায়, বা ফেসবুক আছে, ফেসবুকে তো একটা ইনকাম সোর্স আছে, ইউটিউবে ইনকাম সোর্স আছে, হয়তো টিকটকে ইনকাম সোর্সটা নেই, বাট ভিউ পাওয়া যায়। তো এই ব্যবসাটাই কিছু মানুষ করে। তো যতক্ষণ পর্যন্ত আমার ব্যাপারে আমি তথ্য না দিব, ততক্ষণ পর্যন্ত যদি সেই তথ্যটা সত্য হয়, তাও সেটা মিথ্যা বলে মানতে হবে। আচ্ছা ওমর, কখনো লাইফে টাকা পয়সা নিয়ে খারাপ সিচুয়েশনে পড়া লাগছে? ভাই এই যে এটা তো আজকে থেকে 6 মাস আগের কথাই। মানে 6 মাস শোনো ভাই, 4 মাস আগের কথা। আন্দোলনের টাইমে? আন্দোলনের কিছুদিন আগে।
কি হয়েছিল? বলতে গেলে ভাই একটা ঝামেলার কারণে আমার মোটামুটি 90,000 টাকা চলে যায়। আর ওই সিচুয়েশনটাতে আমার তো কোনো ফেসবুক পেজ ছিল না ভাই, আর আমার ইউটিউবের আর্নিংটা তেমন ছিল না। মাঝখানে আমি মোটামুটি সবাই আমার সাপোর্ট জানে, আমি প্রায় 2 মাস 3 মাস পরে একটা ভিডিও দিতাম, যার জন্য আমার ইউটিউবে যে মাসে ভিডিও দিতাম ওই মাসে একটু বেটার আর্নিং হইতো। বাদ বাকি মাসগুলা আমি এমনিই থাকতাম। আমি আমার মোটো ব্লগিং ও ছেড়ে দিই, মোটামুটি আমি সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে উঠে গেছিলাম, যার জন্য আমার ইনকামটা একদম অফ হয়ে গেছিল। পপুলারিটিটা ঠিক ছিল, ইনকামটা অফ হয়ে গেছিল। তো আমার হাতে একদমই টাকা ছিল না ওই টাইমে। একটা ঝামেলায় 90,000 টাকার মতো চলে যায়, লাইক একটা ফেসবুক পেজের ইস্যুতে। আমরা ভুলবশত আমাদের একটা ভুল ত্রুটিতে একটা পেজ স্ট্রাইক দেই, তো কোনো কারণবশত মানে একটা ঝামেলায় ওই জায়গায় 90,000 টাকা আমাদের দিতে হয় রিকভারি হিসেবে, ওটা সলিউশন হিসেবে। যাই হোক, দোষ আমাদের আছে বা দোষ আমাদের নাই, যেভাবে হোক আমাদের এই টাকাটা দিতে হয়। আচ্ছা, তো ওই 90,000 টাকা মোটামুটি এখানে আমি হাওলাত ধার দেনা করে দেই। দেন ওই যে সিচুয়েশনটা, তখন আমার পকেটে কোনো টাকা নাই, বাট আমার ওইভাবেই মানে মানে কি করবো আমি কিছু বুঝতেছিলাম না। ওই টাইমে আমি মোটামুটি এখানে আমার কয়েকটা ফ্রেন্ডের চেহারাও দেখে লাই। আমি টাকা পাইতাম, এমন ফ্রেন্ড আছে আমার, ওদেরকে আমি মেসেজ দিছিলাম যে আমি যে টাকাটা পাই ওই টাকা যদি দিতে আমার উপকার হইতো। ওই ফ্রেন্ডটা আমার মেসেজ পর্যন্ত সিন করে নাই। আচ্ছা, যদি আমাকে বলতো যে আমি এখনো ভাবে আছে আমার টাকা দে, আমি আর উল্টা 500 টাকা দিতাম, আমার সমস্যা নেই। আচ্ছা, কিন্তু মেসেজটা সিন করলো না, আমি খুব কষ্ট পেয়েছিলাম। তো ভাই ওই যে কয় না, যে আল্লাহ তাআলা আপনার খারাপ সময় দিয়ে পরীক্ষা করে, ওই পরীক্ষায় পাশ করলে আপনার অনেক ভালো সময় দেয়। তো আলহামদুলিল্লাহ ওই সিচুয়েশন পার করে মোটামুটি আকারে আমি এখন ঠিকঠাক আছি। আচ্ছা, ওমর অন ফায়ারের জীবনে তাহলে বন্ধু জিনিসটা আসলে কেমন? মানে বন্ধু জিনিসটা কি ওমর অন ফায়ারের জীবনের জন্য ভালো না খারাপ, নাকি তোর চোখে বন্ধু জিনিসটা কেমন? মানে এত ঘটনা ঘটছে লাইফে, বন্ধু ভাই, ভালো। জিনিসটাকে কেমন ভাবে দেখিস? ভাই বন্ধু জিনিসটা নিয়ে যদি আরো 2,000 ঘটনাও ঘটে, তারপর আমি আমার ঘটনার শেষে বন্ধু জিনিসটা আমি ভালোই কম। কারণ কি যে ভাই জানেন, মনে করেন আমাদের জীবনে আমরা ছেলেরা যারা আছি, আমাদের মোটামুটি লাইফের একটা অংশ হইলো বন্ধু। হুম, আহ, আমরা না তাদের ছাড়া চলতে পারি, না তাদের ছাড়া খাইতে পারি। এমনকি এমন একটা সিচুয়েশনে মাঝে মধ্যে ঘুমাইতে গেলেও আমরা তাদের কথা চিন্তা করি যে না, আজকে বন্ধু বান্ধব লগে যাই ঘুমাই গে। আচ্ছা, তো আমার সিচুয়েশনটা সেম আমার লাইফে। হ্যাঁ, আমার লাইফে যতটুকু ওই মনে করেন কি কয়, ধোকা যদি কয় তাহলে ধোকাও যদি খাইছি ওটা আমি নিজের দোষে খাইছি। কারণ দোষ আমার ছিল, ওই এক হাতে তালিম বাজে না। তো আমার দোষটা আমি ধরতেছি, আমার দোষ ছিল, যার জন্য হয়তো এরকম ঝামেলায় আমি পড়ছি বন্ধু বান্ধব নিয়ে। যদি আমার ভুল ত্রুটি না থাকতো তাহলে আমি পড়তাম না। তো সেই শেষে যদি আমি বন্ধুর দোষ দিই, তাহলে বন্ধুত্ব এই ব্যাপারটারে মানে কালি লাগানো হইবে এই কথাটাতে। তো আমি এই কালিটা লাগাইতে চাই না। আমার কাছে বন্ধুত্বর জিনিসটা বেস্ট আমার লাইফে। এমনকি আরো যদি 2,000 ঘটনাও ঘটে যে আমার 2,000 বার আমি আমার বন্ধুদের কাছ থেকে দাগা খাই, তাও আমি বলবো যে না, বন্ধুত্ব বেস্ট। আচ্ছা। এখন সব কিছুর পরে একটা বড় কোশ্চেন, এটা আমার পার্সোনাল কোশ্চেন, সেটা হচ্ছে তোদের যখন ব্যাড ব্রাদার্স চ্যানেলটা ছিল, তোরা একটা ফ্রি ফায়ার প্যারোডি ভিডিও, একটা না দুইটা বানাইছিলি প্যারোডি ভিডিও। ওই দুইটা ভিডিওতে তোরা সব কয়টা ক্রিয়েটরের প্যারোডি করছিলি, ওইখানে কি আমার প্যারোডি করছিলি? আমি না, এটা জানি না। আপনার প্যারোডি ছিল না ভাই, একটা ডায়লগ ছিল আপনার। আয় আয় ঠিক কাজ ভাই। আমি ওই ভিডিওটা চুল ছেঁড়া করে খুঁজতেছি যে ভাই হয়তো সবাই রে করছি, এই জায়গায় কি আমি আসি। আপনার প্যারোডি ছিল না, কিন্তু আপনার একটা ডায়লগ ছিল। আর ওইটা আমি মানে আমরা যখন একটা ভিডিও বানাই, তখন ওই ভিডিও মানে ওই জিনিসটা রিলেটেড যত ক্রিয়েটর থাকে বা যেসব মিমস থাকে, যেসব আচ্ছা, ট্রোলিং ইস্যু থাকে, কোন ডায়লগটা ছিল? শুনেন আমি সবগুলো এক করি। তো আমি যখন মানে এই ভিডিওটা বানাবো, তখন তো আমি ফ্রি ফায়ার খেলতেছি। আর ওই টাইমে আসলে আমরা ফ্রি ফায়ার খেলতাম, মানে মজা করে খুব বেশি খেলতাম। তো এই সুবাদ থেকে আমার চিন্তা যে আমি একটা ভিডিও বানাবো। তো আমি সব দেখতেছি, ফ্রি ফায়ার যত ইউটিউবার কারণ কি ঘটনা, কে কি করছে, সবকিছু দেখতেছি, ঠিক আছে। তো আমি একটা ডায়লগ বানাইছিলাম যে মানে ওইটা ফ্রি ফায়ারের ভিতরেও ছিল। ফ্রি ফায়ারের ভিতরে ওই ডায়লগটা ছিল না, ওইটা মানে একটা শর্ট সিন ছিল যে মানে একজন ও মানে হ্যাকার এডব্লিউ শর্ট মারতেছে। আমি কই, এই তো তুই তো ওই যে মানে কি জানি একটা কইছিলাম, বুঝছেন। কিন্তু ডায়লগটা আমি কই, ডায়লগটা আমার আরেকটা ভিডিওতে দেওয়া ছিল। ডায়লগটা ছিল এরকম এরকম কি রে, ওই ইসকাবো ভট ভূতের দিব হেডশট। আরে এই কমেন্ট তাইলে তোর থেকে আইছে ভাই। আল্লাহ, আমি এই কমেন্টের সোর্সই খুঁজা পাই না জীবনে, কতটা দিন খুঁজছি তুই জানোস না ভাই।
এটার ভাই ইনভেন্টর আমি। মানে আমার একটা ভূতের ভিডিওতে বুঝছেন, আচ্ছা এটা একটা মন্ত্র টাইপের ছিল, যে ওই টাইমে তো আসলে এই জিনিসটা নিয়ে খুব মানে হইতেছিল। আমরা আসলে সব ইস্যু আগে খুঁজি, তো ইস্যুটা খুঁজে এটা পাইছি যে না এটা খুব সুন্দর হয়, তখন দিছিলাম ইটস কাপ বট ভূতের দিমু হেডশট, আবার ভূতের দিমু কট, মানে কয়েকটা ডায়লগ মানে ম্যানুফ্যাকচার করা হয়েছে। আচ্ছা, এখন ফ্রি ফায়ার থেকে আমার মাথায় আসলো, ফ্রি ফায়ার খেলা শুরু কিভাবে, মানে ফ্রি ফায়ার খেলা শুরু ভাই আমার একটা ফ্রেন্ড আমার খেলা শিখাইছিল। মানে ওই কেমনে আমার যেমন আমার ফ্রেন্ড কেমনে শিখাইছিল বলতে ও খেলতেছিল দেখে আমার কাছে ভালো লাগছে, তারপরে আমিও নামাই খেলি। ফ্রি ফায়ারে আসার পর ফ্রি ফায়ার মানে মোটামুটি ইউটিউবারদের চেনা হয় কিভাবে? গেম ইউটিউবার কো চিনছি ভাই, ইউটিউবার শুরু করব না ওই তার আগে যে মানে এই ঘাটাঘাটি নোটিস করতে করতে যায়। যায় ওই মিমস কথাবার্তা বা কে কে কেমন খেলে এগুলা দেখতে যায়, ওই সব ইউটিউবারে মোটামুটি একার চিনা, সব ইউটিউবারে চিনি না। আমি তো ভাই মানে মানুষের ভিডিও দেখার প্রতি খুব কম সময় দিতাম। আমি কইলাম না যে আমার রোস্টিং ভিডিও পছন্দ ছিল, আমি খালি রোস্টিং এ দেখতাম। এখন কি অবস্থা? এখন কি ফ্রি ফায়ার আমরা ব্যাক পাবো? কারণ বিগত 6 মাস 8 Free মাস Fire ধরে এর- শুনতাছি যে ওমরের ইউটিউব চ্যানেল আসবে, আসতাছেই না কেন ভাই? কই ভাই? আসবে ফ্রি ফায়ার না, শুধু আমার চিন্তা হইলো আমি মোটামুটি একার সব গেমই খেলবো যতটুকু সময় দিয়া পারি আর কি। আর আমি আরেকটা জিনিস অ্যানাউন্স করে দিই, হয়তো ফ্রি ফায়ার নিয়ে আমার লাস্ট একটা প্যারোডি ভিডিও আসবে আমার মেইন চ্যানেলে, আর যেই ভিডিওতে হইতে পারে ভাই আপনারও একটা ক্যামিও থাকতে পারে। আমি চাই তুই আমরা পার্সোনালি নিয়ে যা, আমি তোর লাগে যাই ভিডিও না আমার চিন্তা ভাবনা আছে পার্সোনাল একটা ক্যামিও আপনার থাকবে, তালহার থাকবে, এটা আমার চিন্তা ভাবনা আর কি। ঠিক আছে, এটার অপেক্ষায় আমি থাকলাম ভরপুর আকারে। সো এখন বলা যায় যে তোর লাইফটা স্টেবল আছে, মোটামুটি সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। এখানে একটা কোশ্চেন, তোর এলাকা আর তোর বন্ধু বান্ধবদের এলাকা যারা ব্যাড ব্রাদার্স ছিল একই জায়গায়, তো চ্যানেলটা নষ্ট হোক বা যাই হোক, এই ঘটনার পর কি তোদের মধ্যে কখনো গ্যাঞ্জাম ফ্যাসাদ হয়েছে? না 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 গ্যাঞ্জাম ফেসে যাবে। এখন সম্পর্কটা কেমন আছে? এখন মনে করেন সম্পর্ক দেখা সাক্ষাৎ হয় খারাপ না। রাস্তাঘাটে? হ্যাঁ রাস্তাঘাটে দেখা সাক্ষাৎ হইলে আমরা কেউ কারো থেকে মুখ ফেরাইনি না, কথাবার্তা হয়? কথাবার্তাও হয়। যাক, এখন কারোর মনের মধ্যে ওই ক্ষোভ নাই, এটা আশা করা যায় না না কারোর ভিতরে খুব নাই। আচ্ছা, আর মাঝখানে তোর একটা টিকটক অ্যাকাউন্ট মেবি ডিলিট বা ব্যান হয়ে গেছিল, এটার কাহিনী কি বহু ছিল? আগের কথা ভাই। এটার কাহিনী কি ছিল, মানে কেমনে? ওটা তো মনে হয় অনেক ওটা ভাই ফলোয়ার ওটা ছিল। ওই আমি একটা মিউজিক ইউজ করছিলাম, যে মিউজিকটা ছিল হইলো মানে টিকটকের রুলস এর বাইরে, আচ্ছা, যার জন্য ওটা আমার একবার ওয়ার্নিং দিছিল, তো আমি ওয়ার্নিংটা মানিনি। আমি আসলে কোনো কিছু তোয়াক্কা করতাম না, তো তা আমার কাছে যে আইডি ব্যান করলে করুক, পরে ছাড়ছি ব্যান করে দিয়েছে। আমি চেষ্টা করলে আইডি ফিরে আনতো, ওটা কত মিলিয়ন ছিল? টিকটক নিয়ে কত লাইফ মিলিয়ন ফলোয়ার সিরিয়াস ছিল? হওয়া হয়নি। ওটাতে কত মিলিয়ন ফলোয়ার ছিল? ওটাতে ছিল 4.9 মিলিয়ন, এখন কত মিলিয়ন আছে? এখন 9.4 মিলিয়ন। তাহলে তোরে তো আক্কা না করে কোনো ক্ষতি হয় নাই। না 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 ক্ষতি হয়নি তো। আচ্ছা, তো এখনো কি ওমরন ফায়ার কোনো কিছুকে তোয়াক্কা না করে ওমরন ফায়ার, নাকি এখন দু একটা বিষয় তোয়াক্কা হয়? ফ্যামিলির বিষয় বাদ দিয়ে কোনো কিছু আসলে আগের মতো আছে, তোয়াক্কা করি না কোনো কিছু। আচ্ছা, এখন এত পরিচিতি পাইলি, এত পরিচিত ফেমাস একটা মানুষ হইলি, এর মাঝখানে মেয়ে মানুষ এসে প্রপোজ করে নাই? তারপর করছে ভাইয়া পাকার লিয়া। তো বিয়ে শাদী কি আমরা মানে খেলেও কত সালে খেতে পারবো? কারণ তোর বিয়ের দাওয়াত তো আমি আরে ভাই 100% খাইবেন, খাবো। আপনারা তো দাওয়াত দিয়ে তোর বিয়ের দাওয়াত তো আমি 100% খাবো, তুই না দিলে আমি নিজে যাই খাই আসবো। কিন্তু এটা কত সালের মধ্যে? এটা কোনো সাল শুল্ক না, মনে করেন আপনি গাড়ি তো আছে, গাড়ি লয়ে বলবেন আপনার গাড়ি সাথে আপনার গাড়ি করে যাবো শেষ। আচ্ছা, এটা মোটামুটি আমরা কি 5 বছর ধরতে পারি? আরে এরকম কি এর বাজবো তুমি এত দূর দামকে। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যারা ক্রিয়েটর হইতে চায়, যারা ভিডিও বানানো শিখতে চায় বা আসতে চায় লাইনে, হোক সেটা ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াট এভার, তাদের জন্য তোর কি কোনো কথা আছে? তাদেরকে ফলো করতে হবে এমন কোনো লাইন বা এমন কোনো দিক? ফলো করার কিছু নাই, মেইন কথা হইলো এই জায়গায় আসতে হইলে একটা জিনিস মাথায় রাখতে হইব, স্যাক্রিফাইস। জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হইব, এটা যে আপনি আছেন আপনি নিজেও ভালো করতে পারবেন। এই জায়গায় এমন এমন জিনিস স্যাক্রিফাইস করতে হইব হয়তো যেগুলোর জন্যই তুমি এই জায়গায় আসতে চাও। বহু মানুষের সাথে সম্পর্ক স্যাক্রিফাইস করে দিতে হয়, বহু সকাল স্যাক্রিফাইস করে দিতে হয়, বহু ঘোরাফেরা স্যাক্রিফাইস করে দিতে হয়, আরাম রাতের ঘুম স্যাক্রিফাইস করে দিতে হয়। মানে এমন এমন জিনিস স্যাক্রিফাইস করতে হয় হয়তো যেগুলোর জন্য আমরা চিন্তা করি এই জায়গায় আসবো, এই জায়গায় আসলে একটা বেটার লাইফ লিড করতে পারো, আরাম করতে পারো, বেশি কষ্ট করতে হইব না, মানুষের সাথে সম্পর্ক অনেক ভালো হয়ে যাবে, একজন মানুষ দেখলে ভালোবাসা দেবো, এরকম কিছু না। এই জায়গায় একজন দেখলে ভালোবাসা দেওয়ার থেকে বেশি যন্ত্রণা দেয় একজন দেখলে যখন জেলাস ফিল করে, ঠিক আছে? তো আসলে
এই সব জিনিস ত্যাগ যদি করতে পারো ভাই, তাইলে এই প্ল্যাটফর্মটা তোমাদের জন্য। প্ল্যাটফর্মে আসো, এই প্ল্যাটফর্মে যেমন ভালো মানুষ আছে তেমন অনেকে এসে যে বলে যে ভাই সাপোর্ট 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 সাপোর্ট, এই বড় এই জিনিসটা তো ভাই জীবন মানে বরাবরই আমি বিরোধিতা করি। একটা বাংলা কথা বলে দিই, হ্যাঁ, যদি তোমার হাত পাও চা সব জিনিস ঠিকঠাক থাকে, তোমার যদি একটা বলা হয় যে তুমি যে ভিক্ষা করো, তুমি তো শরম পাইবা, তুমি তো ভিক্ষা করবে না, তাই কেন তুমি একটা ক্যামেরা নিয়ে যায় একজন ক্রিয়েটর সামনে যায় এই কথাটা বলো? তুমি এই কথাটা বইলা তুমি কি মনে করো? তুমি তো তোমার জীবনের সব জিনিস মানে সবটা অর্জন ওই জায়গায় শেষ করে দিলা। যখনই তুমি একজনের সামনে যে হাত পাচ্ছ, তার মানে তোমার নিজের প্রতি তুমি ভরসা হারাই ফেলছো। আর এই জায়গায় সবচেয়ে মানে বেশি যেটা দরকার ওটা হলো নিজের প্রতি নিজের ভরসা। পুরা দুনিয়া এই জায়গায় আসার সাথে সাথে পুরা দুনিয়া তোমারে কইব তুই পারবি না, তুই হাইরা গেছিস, এটা তোরে দিয়ে হইব না, এটা অসম্ভব। তোমারে কইতে হইব যে না আমি পারমু না বইলা কিছু হয় না, আমি পারমু, অন্য কেউ যেটা না পারছে ওটাই আমি পারবো। কিন্তু যখন তুমি অন্য কারোর কাছে যে চাও যে ভাই আমার একটু সাপোর্ট করেন, তুমি তার অর্জন করা জিনিসটা তুমি নিতে যাইতেছো, তার মানে তুমি তোমার প্রতি ভরসাই হারাই লাইছো। এই ভরসাটা হারানো যাবে না। আর যেই যতদিন পর্যন্ত এই নিয়মটা শেষ না হইব যে সাপোর্ট করেন, এই নিয়মটা যতদিন পর্যন্ত শেষ না হইব ততদিন পর্যন্ত ভালো কোনো ক্রিয়েটর আর বাইরিব না। সো গাইজ, এইটা আমি কেন জিজ্ঞেস করলাম এই উত্তরটার জন্য, যে তোমরা বিষয়টা মাথায় রাখো যে সাপোর্ট নিয়ে বা সাপোর্ট দিয়ে অ্যাকচুয়ালি ইউটিউবিং হয় না, ফেসবুকিং হয় না, ভিডিও মেকিং হয় না। সাপোর্ট জিনিসটা আসলে তোমরা যেভাবে দেখো, যে চোখে দেখো ওইভাবে না। আগে নিজেকে একটা জায়গায় নিয়ে যাও, তারপর সাপোর্ট না, তারপর কোলাবোরেশন করো, কোল্যাব করো, নট সাপোর্ট। এই দ্যাটস দ্য পয়েন্ট। তুমি যার কাছে যে সাপোর্ট চাইতেছো তুমি তার সাথে কোল্যাব করতে পারবা, তুমি করবে না, সেই তো ভালো। কিছু একটা বানাইতে হবে, তুমি না বানায় নিয়ে যদি এভাবে সাপোর্ট 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 বলো, তাহলে ব্যাপারটা হয় হাত পাতা। আর হাত পাতা ভাই আমরা কখনো ভালো চোখে কেউই দেখি না। সো এটা আমরা সবাই মাথায় রাখি যারা নতুন ক্রিয়েটর। আমি একটা কথা কই, আমার জীবনে মানে কেউ কোনো ফ্রেমে দেখাইতে পারবো না আমি কারোর কাছে যে এটা কইছি যে মানে আমার থেকে কোনো সিনিয়র ক্রিয়েটর বা যেটাই হোক, আমার অনেক মানে ইউটিউব বা ফেসবুক বা যেটাতে বলেন, আমার অনেক ভাই ব্রাদার আছে, যেমন এই যে আপনি একজন দাঁড়ায় আছেন, এমন অনেক ভাই ব্রাদার আছে যাদের সাথে আমার অনেক ভালো সম্পর্ক। হ্যাঁ, হয়তো আমাদের সম্পর্কটা আমরা ক্যামেরা তো এইভাবে শো করি না, কিন্তু আমাদের সম্পর্ক খারাপ, আমাদের সম্পর্ক অনেক ভালো। তো আমরা কিন্তু কেউ কারোর কাছে যে কোন সময় এই শোটা করি নাই। কিন্তু মানে রিসেন্ট এই জিনিসটা শুরু হয়েছিল টিকটক থেকে। টিকটকে কিছু পাবলিক নিজেদের প্রফিটের লেগা, নিজেদের মানে স্বার্থের লেগা এই জিনিসটার একটা ট্রেন্ড বানায় ফেলছে। নিজেরা কি করতো যে ও ছোট ইউজার, মানে সবসময় আরেকজনের ছোট বানায় রাখ যে ও ছোট ইউজার, ওরা সাপোর্ট করেন। এই জিনিসটা দেখাইতে নিজেদের ফলোয়ার গেইন করতো, নিজেদের ভিউটা গেইন কইরা ভাই এখন এই ট্রেন্ডটা ইউটিউব পর্যন্ত নিয়ে এসে। আমার কাছে রিসেন্টলি একটা পোলা কইতাছে ভাই আমি ইউটিউবে ভিডিও বানাই, আমরা একটু সাপোর্ট করতে কোন ভাই। ইউটিউবে এটা চলে না, এটা শুধুমাত্র টিকটকে চলে ভাই। এটা ইউটিউবে তোমার কথাই কেউ করবে না ভাই, ইউটিউবে তোমার পরিশ্রম করতে হবে। এক্স্যাক্টলি, এটা একটু মাথায় রেখো যারা নতুন ক্রিয়েটর আছো। এটা আসলেও খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে ডোন্ট ডু দিস ম্যান। এটা আপনার ডিসক্রেডিট লাইফে, এগুলা ডিসক্রেডিট ছাড়া কিছু না। সো মোটামুটি ভাবে আমরা গাইজ আজকের পডকাস্ট থেকে যতটুকু যা বের করতে পারছি, জানতে পারছি, আমরা এটাকে এই পর্বটাকে এখানেই শেষ করে দিব এবং আজকে আপনাদেরকে সুযোগ দিব কোশ্চেন করার। সো এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা ওমরের কাছে কি ধরনের কোশ্চেন আপনি আমার জায়গায় থাকলে করতেন সেটা কমেন্ট করে জানান, এবং ওই কমেন্ট সেকশন গুলো থেকে আমরা হয়তো টপ 10টা 20টা বা 30টা কোশ্চেন পিক করে আমরা পার্ট 2 পডকাস্ট আপনাদের সামনে নিয়ে আসবো। বাট আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। এন্ড আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের ভিডিওটা দেখার জন্য, এন্ড ওরকে ভালোবাসার জন্য, এন্ড আমাকে ভালোবাসার জন্য। এন্ড ইনশাআল্লাহ 4 মিলিয়নে আমরা ধামাকাদার কিছু একটা করব, সেটার জন্য প্রস্তুত হয়ে যান। আর ওর বিদায় যদি তোর অডিয়েন্সদেরকে দিতিস খুব খুশি হইতাম। বিদায় দিমু, আগে এটা কোন আপনার 4 মিলিয়ন হইতে কত সাবস্ক্রাইবার বাকি? আমার 4 মিলিয়ন হইতে এক্স্যাক্টলি আমি যদি এখন দেখি, আমরা ধারণা করছি ডিসেম্বরের মধ্যে আমাদের কমপ্লিট হয়ে যাবে। আমাদের 39,75,000 হয়ে গিয়েছে, আর 25,000 ইনশাআল্লাহ কিছু হয়ে নাই। যাবে। সাবস্ক্রাইব করো গাইস। আর আমি কইতেছিলাম কি লিগা, আমারও তো মোটামুটি 4 মিলিয়ন হয়ে যাব, 3.53 মিলিয়ন আছে। এখন দেখি একসাথে দুই ভাই 4 মিলিয়ন দুই ভাইয়েরই হবে না, একসাথে একটা বাইক রাইডের ট্যুর দিব, বুঝলি? ওই দিন শয়তানি করে বেড়াবো গাইস। মাঝখানে ওমর একবার না দুইবার কুষ্টিয়াতে আমার সাথে আমরা এক জায়গায়
জায়গায় হতে চাইছি, বাট কপালের এমন ঠাডা, ও যখন কুষ্টিয়ার দিকে আমি তখন ঢাকার দিকে, ও যখন ঢাকার দিকে আমি তখন কুষ্টিয়ার দিকে। ভাই বুকটা ফাইটে গেছে ওই টাইমটাতে। বাট আমরা ব্যস্ত হয়ে গিয়েছিলাম কাজে, and আন্দোলনের পরে আসলে সবার খুবই খারাপ সিচুয়েশন গিয়েছিল, ফাইনান্সিয়ালি বলো, আর্থ সামাজিক ভাবে। তো ওইটা কাটায় উঠতে আমাদের এই 3-4 মাস একটু পরিশ্রম করাই লাগছে। এন্ড ওইটা করতে যে তোমরা দেখছো যে আমি কাব্য মোবাইল শপে চালু করে ফেলছি, বিকজ টের পাইছি যে গাইজ আসলে টাকা পয়সা নিজের কাছে না থাকলে যে যাই বলুক না কেন, আসলে জিনিসটা কতটা কঠিন। যেমন আমি লিখিত দিতে পারি, হাতে গোনা কিছু মানুষ আছে যাদের কাছে আমি টাকা চাইলে হয়তো পাইতে পারি, এবং আমি লিখিত দিতে পারি, বাদ বাকি 90% মানুষের কাছে আমি চাইলে হয়তো তার মেসেজই দেখবে না, যেটা ওমরের ক্ষেত্রেও ঘটছে। সো গাইজ আসলে নিজেদেরকে গড়ো, নিজেদের আর্থ সামাজিক অবস্থা তৈরি করো, এন্ড দোয়া করো যেন আমাদেরকে আল্লাহ বাঁচায় রাখে। তাইলে অ্যাটলিস্ট কিছু হোক আর না হোক, তোমাদের মাঝখানে আমরা সুন্দর সুন্দর ভিডিও উপহার নিয়ে আসতে পারবো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। ব্যাং ব্যাং স্কাবো গ্যাং, গুড নাইট এভরিবডি।